বৎসরের পর বৎসর অতিক্রান্ত হয়েছে, আর তিনি তার মাতৃহৃদয়ের সকল কোমলতা দিয়ে ওই শিশুর জীবনের ক্রমবিকাশ লক্ষ্য করেছেন। আজ সে পাঠশালায় যাওয়ার মতো বড় হয়েছে, পাঠশালায় সে যাবে। তাই ছাত্র জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করবার জন্য মার কত দীর্ঘদিনব্যাপী কঠোর পরিশ্রম। প্রয়োজন অবশ্য খুব বেশি ছিল না। যে দেশে মাটির প্রদীপে এক ছটা তেল ঢেলে আর একটা কাপড়ের সলতে লাগিয়ে আলো জেলে প্রফুল্ল চিত্তে মানুষ বিদ্যা চর্চায় দিন কাটায়, সেখানে ঘাসের তৈরি একটি মাদুর ভিন্ন আর কোনো আসবাবপত্রেরই প্রয়োজন হয় না। সে দেশের ছাত্র জীবনের প্রয়োজন খুব বেশি হবার কথাও নয়, তবু সামান্য যে দু চারটি জিনিসের প্রয়োজন ছিল তা সংগ্রহ করতেই দরিদ্র বিধবাকে বহুদিন পরিশ্রম করতে হয়েছিল। দিনের পর দিন চরকায় সুতা কেটে গোপালের জন্য একখানা পরবার কাপড় এবং একখানা গায়ে দেবার চাদর তাকে সংগ্রহ করতে হয়েছিল। সংগ্রহ করতে হয়েছিল মাদুর জাতীয় ছোট্ট একটি আসন, যার উপর দোয়াত, খাগের কলম প্রভৃতি রেখে গোপাল লিখবে এবং পরে যেটিকে গুটিয়ে বগল দেওয়া করে পাঠশালায় যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাবে আর ফিরবার সময় সঙ্গে নিয়ে আসবে। তারপর যে শুভ দিনটিতে গোপালের বিদ্যা আরম্ভ হলো, সে প্রথম অ আ লিখতে চেষ্টা করলো। সেই দিনটি দুঃখিনী মায়ের কাছে যে কি আনন্দের দিন ছিল তা মা ভিন্ন অন্যের পক্ষে পরিমাপ করা সম্ভব নয়। কিন্তু আজ তার মনে একটি গভীর বিষাদের ছায়া পড়েছে। বনপথ দিয়ে একা যেতে আসতে গোপাল ভয় পাচ্ছে, কে তাকে সঙ্গে নিয়ে যাবে। এর আগে কোনোদিন নিজের বৈধব্যের নিঃসঙ্গতা ও দারিদ্র্য এমন করে তিনি ভাবেননি, অনুভব করেননি। মুহূর্তের জন্য চতুর্দিকে যেন অন্ধকার ঢেকে গেল, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল ভগবানের সেই চিরন্তন আশ্বাসবাণী, অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। একান্তভাবে অনন্য চিন্ত হয়ে যে ব্যক্তি আমার উপর নির্ভর করে, আমি তার সকল ভার স্বয়ং বহন করে থাকি। আর তার বিশ্বাসী মন ওই আশ্বাসবাণীটিতেই একটি আশ্রয় খুঁজে পেল। তারপর চোখের জল মুছে ছেলেকে বললেন, ভয় কি বাবা, ওই বনে আমার আরেকটি ছেলে থাকে, তারও নাম গোপাল। সে তোমার বড় ভাই। বনভূমির অন্ধকার পথে যখন তুমি ভয় পাবে, তখন তোমার দাদাকে ডেকো। বিশ্বাসী মায়ের পুত্র গোপাল, সেও তাই সকল অন্তর দিয়ে মার কথা বিশ্বাস করল। তারপর সেদিন অপরাহ্নে পাঠশালা থেকে ফেরার পথে অরণ্যভূমির নিবিড়তায় ভয় পেয়েই মায়ের নির্দেশ অনুসারে বালক তার বোনের ভাইটিকে ডাক দিল, গোপাল দাদা, তুমি কি এখানে আছো? মা বলেছেন তুমি এই মনে থাকো, বলেছেন তোমাকে ডাকতে। একলাটি আমার বড় ভয় করছে ভাই। তখন দূর বনান্তরাল থেকে শব্দ ভেসে এলো, ভয় নেই ভাই, এই তো আমি রয়েছি, ভয় কিসে, তুমি বাড়ি যাও। সেদিন থেকে এমনি করে দিনের পর দিন গোপাল তার বোনের দাদাকে ডাকে আর একই স্বর শুনতে পায়। বাড়ি এসে মাকে সেসব কথা সে বলে, আর মা বিস্ময়ে প্রেমে মুগ্ধ হয়ে শোনেন সে কাহিনী। তারপর একদিন মা তাকে বললেন, বাবা, এরপর যখন তোমার রাখাল দাদার সঙ্গে কথা হবে, তখন তাকে বলো সে যেন তোমাকে দেখা দেয়। পরদিন যথাকালে বনপথে যাবার সময় গোপাল তার ভাইকে ডাক দিল এবং পূর্বের মতো উত্তরও এলো বন থেকে। কিন্তু এবার মার কথা মতো গোপাল তার দাদাকে দেখা দেওয়ার জন্য একান্ত অনুরোধ করলো। বলল, গোপাল দাদা, তোমাকে তো কোনোদিন আমি দেখিনি, আজ আমাকে দেখা দাও। তখন উত্তর শোনা গেল, ভাই, এখন বড় ব্যস্ত আছি, আজ আমি আসতে পারবো না। কিন্তু গোপাল ছাড়বে না, সে বারবার কাতরভাবে অনুরোধ করতে লাগলো। তখন অকস্মাৎ বনের ছায়াচ্ছন্ন প্রদেশ থেকে বেরিয়ে এলো বনের রাখাল। পরনে গোপালকের বেশ, মাথায় ছোট্ট মুকুট, তাতে বসানো সিঁড়িপুচ্ছ, হাতে বাঁশের বাঁশি। দুইটি বালকই তখন মহা খুশি। একসঙ্গে তারা খেলা করলো, গাছে উঠলো, ফল কুড়ালো, ফুল কুড়ালো। বনের গোপাল আর দুঃখিনী মায়ের গোপাল, দুটি ভাই, খেলতে খেলতে পাঠশালার সময় প্রায় উত্তীর্ণ হয়ে এলো এবং গোপাল একান্ত অনিচ্ছা সত্ত্বেও পাঠশালার পথে চলে গেল। সেদিন তার পাঠ প্রায় ভুল হয়ে গেছে। সমগ্র অন্তর উৎসুক হয়ে রয়েছে কেবল বনে ফিরে রাখাল দাদার সঙ্গে আবার খেলা করবার প্রবল আকাঙ্ক্ষায়। এইভাবে কয়েক মাস কেটে গেল। দিনের পর দিন সন্তানের বিচিত্র কাহিনী শুনতেন মা, আর ভগবানের
অপার করুণার কথা চিন্তা করে নিজের বৈধব্য প্রভৃতি সব কিছু ভুলে যেতেন। দুঃখকে মনে মনে গ্রহণ করতেন ভগবানের অনন্ত আশীর্বাদ বলে। এরপর পাঠশালার গুরুমশাইয়ের গৃহে একটি শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন এলো। সেকালে গ্রাম্যপাঠশালার পণ্ডিতগণ একাই অনেকগুলি ছেলেকে লেখাপড়া শেখাতেন। নির্ধারিত বেতন হিসেবে তারা বিশেষ কিছু গ্রহণ করতেন না, কিন্তু বিশেষ বিশেষ ক্রিয়াকর্ম উপস্থিত হলে ছাত্রেরা নানান উপঢৌকন দিত শিক্ষককে, এবং সেই সবের উপর তারা অনেকাংশেই নির্ভর করতেন। কাজেই গোপালের গুরুমশাই ছাত্রদের কাছে অনুষ্ঠান উপলক্ষে উপঢৌকনের জন্য অনুরোধ জানালেন, এবং প্রত্যেক ছাত্র সাধ্যমতো সে অনুরোধ রক্ষাও করল। কেউ দিল অর্থ, কেউ দিল অন্য কোনো দ্রব্য সামগ্রী, কিন্তু দুঃখিনী বিধবার পুত্র গোপাল হায়, উপঢৌকনের সামগ্রী সে কোথায় পাবে? তাই অন্য পড়ুয়ারা একটু বিদ্রুপের হাসি হেসে কে কি দেবে তার বিবরণ গোপালকে শুনিয়ে শুনিয়ে বলে বেড়াতে লাগলো। সে রাতে মনে গভীর দুঃখ নিয়ে গোপাল মাকে সব কথা বলল। গুরুমশাইয়ের জন্য কিছু দিতেই হবে, কিন্তু মায়ের তো কোনো সম্বল নেই, কি দেবেন তিনি? অবশ্যই তিনি স্থির করলেন যা চিরদিন করে এসেছেন জীবনের সর্ব অবস্থায়, আজও তাই করবেন। রাখাল রবি শ্রীকৃষ্ণের উপর নির্ভর করবেন, তার কাছেই চাইবেন যদি কিছু প্রয়োজন হয়। সুতরাং ছেলেকে বললেন সে যেন তার বোনের রাখাল দাদার কাছে গুরুমশাইয়ের জন্য কিছু চেয়ে নেয়। পরদিন বোনের পথে রাখাল দাদার সঙ্গে যথানিয়মে গোপালের দেখা হলো। দুজনে কিছুক্ষণ খেলাধুলোও করলো। তারপর বিদায় নেওয়ার কালে গোপাল তার দুঃখের কথা জানালো রাখাল দাদাকে, অনুরোধ করলো গুরুমশাইকে দেবার মতো কিছু উপহার সে যেন তাকে দেয়। রাখাল বলল, ভাই গোপাল, আমি সামান্য বনের রাখাল, মাঠে মাঠে গরু চড়াই, আমার তো টাকা পয়সা নেই ভাই, তবে তোমার রাখাল দাদার উপহার স্বরূপ এই ছোট্ট ক্ষীরের বাটি তুমি নাও, এইটি তোমার গুরুমশাইকে উপহার দিও। গোপালের তখন আনন্দ আর ধরে না। একে তো গুরুমশাইয়ের জন্য কিছু উপহার হাতে পেয়ে সে খুশি, তারপর সে উপহার এসেছে রাখাল দাদার কাছ থেকে। অতি দ্রুত সে পাঠশালায় চলে গেল। পাঠশালার ছাত্ররা তখন সার দিয়ে দাঁড়িয়ে এক এক করে গুরুমশাইয়ের হাতে তাদের উপহার তুলে দিচ্ছে। গোপালও কম্পিত পক্ষে সবার পেছনে গিয়ে দাঁড়ালো। ভিন্ন ভিন্ন ছাত্রের হাতে ভিন্ন ভিন্ন ধরনের ভালো ভালো উপহার ছিল, সুতরাং পিতৃহীন দরিদ্র বালকের তুচ্ছ উপহারের দিকে কেউ তাকিয়ে দেখল না। সে তাচ্ছিল্য গোপাল যেন দমে গেল। দুঃখে তার চোখে জল এলো। অবশ্য হঠাৎ গুরুমশাইয়ের চোখ পড়ল তার দিকে। তিনি তখন তার হাত থেকে ক্ষীরের পাত্রটি নিয়ে অন্য একটি বৃহৎ পাত্রে ঢেলে দিলেন। কিন্তু এই কি মুহূর্তে সে শূন্যপাত্র আবার ক্ষীরে পূর্ণ হয়ে গেল। আবার ঢাললেন, আবারও পূর্ণ হলো। এমনি যতবার তিনি ঢালেন ততবারই পাত্রটি মুহূর্তে ভরে ওঠে। উপস্থিত সকলে তো একবারে স্তম্ভিত। গুরুমশাই তখন দুহাতে গোপালকে কোলে তুলে নিলেন, বললেন, এ পাত্র তুই কোথায় পেলি বাবা? গোপাল তখন পণ্ডিত মশাইয়ের কাছে তার বোনের রাখাল দাদার কাহিনী আনুপূর্বিক বর্ণনা করল। কেমন করে সে তাকে প্রতিদিন ডাকে এবং সাড়া পায়, কেমন করে প্রতিদিন দুজনে তারা খেলা করে, এবং কেমন করে ক্ষীরের ছোট্ট পাত্রটি রাখাল দাদার হাত থেকেই সে পেয়েছে। সব কথা শুনে গুরুমশাই তখন তার সঙ্গে বনে গিয়ে সেই অদ্ভুত রাখাল বালককে দেখতে চাইলেন, এবং গোপালও মহানন্দে তাকে নিয়ে চলল। বনস্থলীতে গিয়ে অন্যদিনের মতন আজও সে দাদাকে ডাকলো, কিন্তু সেদিন কোনো উত্তর শোনা গেল না। গোপাল বারবার ডাকতে লাগলো, তবু কোনো জবাব এলো না। তখন অতি করুণ স্বরে গোপাল বলল, রাখাল দাদা, আজ তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না? তুমি উত্তর না দিলে এরা যে মনে করবে না আমি মিথ্যে কথা বলছি। তখন অতি দূর প্রদেশ থেকে একটি স্বর ভেসে গেল, এক অশরীরী শব্দ। কে যেন বলছে, ভাই, তোমার আর তোমার মায়ের ভক্তি বিশ্বাসের টানেই আমি তোমার কাছে যাই, কিন্তু তোমার গুরুমশাইয়ের এখনো দেরি, অনেক দেরি, তাকে বলো সে কথা। সমাপ্ত।